দেখ, এই সেকেন্ড চ্যাপ্টারে আমাদেরকে এবার দুটো তিনটে টার্ম শিখতেই হবে। সেই প্রথম টার্মটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার, পূর্ববর্তী বছর আর নির্ধারণ বছর। তা এই পূর্ববর্তী বছর আর নির্ধারণ বছরটা কি? ট্যাক্স এইবারের গুরুত্বপূর্ণতাটা কোথায়, ইম্পর্টেন্সটা কোথায়? এই যে আমরা ট্যাক্স পে করছি, সেই যে ট্যাক্সটা পেমেন্ট হবে কোনো একটা বছরের ইনকামের ওপর হবে। ইনকাম ট্যাক্সে বছরগুলো ক্যালেন্ডার ইয়ার ধরে হয় না। ক্যালেন্ডার ইয়ার মানে একটা ক্যালেন্ডারে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি লেখা থাকে। তাই আমরা বলি 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর, এটা ক্যালেন্ডার ইয়ার। ইনকাম ট্যাক্স ক্যালেন্ডার ইয়ার ধরে হয় না। ইনকাম ট্যাক্স ফিনান্সিয়াল ইয়ার ধরে হয়। ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে, পরের বছরের 31 মার্চ অবধি। এইবার প্রতি বছর 1 এপ্রিল থেকে নেক্সট ইয়ারের 31 মার্চ অবধি এক একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মতন এক একটা ফিনান্সিয়াল ইয়ার। পূর্ববর্তী বছর বা প্রিভিয়াস ইয়ার হলো আমরা যে বছরের রোজগারের ওপর ট্যাক্স দিচ্ছি, সেই বছরটা তখন আমার কাছে পূর্ববর্তী বছর। সবাই খুব ভালো করে মন দিয়ে শোনো। আজকের তারিখ 19th অগস্ট, 19th অগস্ট 2025। তাহলে আমরা এখন আছি 25-26 বছরে। আমাদের এই বছরটা শুরু হয়েছে 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 অবধি চলবে। বলেছি ট্যাক্সের হিসেব অনুযায়ী প্রতিটা বছর শুরু হয় 1 এপ্রিল থেকে। তা আমি যদি আজকে 19th অগস্টে থাকি, তাহলে আমার বছরটা কবে থেকে শুরু হয়েছে? নিশ্চয়ই 1 এপ্রিল 2025। তাই 1 এপ্রিল 2025 থেকে আমার এই বছর শুরু হয়েছে, 31 মার্চ 2026 গিয়ে শেষ হবে। এই এখন যে কারেন্ট ইয়ারটা, এইখানে প্রতিটা মাসে আমি রোজগার করছি, এই রোজগারের ওপরই আমি ট্যাক্স দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে প্রিভিয়াস ইয়ার বা পূর্ববর্তী বছর হচ্ছে 2025-26 কারেন্ট ইয়ার। নাম পূর্ববর্তী, বাট অ্যাকচুয়ালি এটা কারেন্ট। প্রিভিয়াস ইয়ার মানে আগের ইয়ার নয়, প্রিভিয়াস ইয়ার মানে কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার মানে ফিনান্সিয়াল ইয়ার। যে ইয়ারের ওপর আমি ট্যাক্স পে করব, সেই ইয়ার হচ্ছে আমার কাছে প্রিভিয়াস ইয়ার। আমি আগের বছর 2024-25 ইয়ারের ওপর ট্যাক্স পে করে এসেছি, তখন আমার কাছে ছিল 24-25 প্রিভিয়াস ইয়ার। প্রতি বছর এটা চেঞ্জ হতে হতে যায়। এখন আমার কাছে হচ্ছে 25-26 প্রিভিয়াস ইয়ার। বোঝা গেছে? তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারটা কোনটা? যে বছরটা প্রিভিয়াস ইয়ার হবে ঠিক তার পরের বছরটা হবে অ্যাসেসমেন্ট ইয়ার। যখন প্রিভিয়াস ইয়ার 24-25 ছিল, তখন অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26। এখন প্রিভিয়াস ইয়ার 25-26, অ্যাসেসমেন্ট ইয়ার হবে 26-27। কেন এরকম এক বছর গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে? 25-26 প্রিভিয়াস ইয়ারে আমি যত টাকা রোজগার করব, আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যত টাকা রোজগার করবে, তারা 31 মার্চ 2026 মধ্যে ট্যাক্স দিয়ে দেবে। ইনকাম ট্যাক্স অথরিটি 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027 অবধি ওই লোকগুলো ঠিক ট্যাক্স দিয়েছে কিনা সেটাকে চেক করবে, অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেস করবে। তাই জন্যই 24-25 প্রিভিয়াস ইয়ার হলে 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার। আবার পরের বছর 25-26 যখন প্রিভিয়াস ইয়ার হবে, তখন 26-27 অ্যাসেসমেন্ট ইয়ার। এখন ইনকাম ট্যাক্স আগের বছরে আমার পেমেন্টটা অ্যাসেস করছে, আমার মতন কোটি কোটি লোকের পেমেন্ট রোজ রোজ অ্যাসেস করছে। আমি আবার এই ইয়ারে ট্যাক্স দেওয়া শুরু করে দিয়েছি।
আমি আবার যেই এই ইয়ারে ট্যাক্স দেওয়া শেষ করে দেবো, ও আবার সামনের ইয়ার থেকে এই ইয়ারের ট্যাক্সগুলোকে অ্যাসেস করা শুরু করবে। ঠিক এইভাবে প্রতি বছর বছর প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার চলতে থাকে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কনসেপ্ট আর অ্যাসেসমেন্ট ইয়ারের কনসেপ্ট আমি বোঝাতে পেরেছি। এইবার আমি আগের সেশনে বলেছিলাম যে ট্যাক্স প্রতি বছর চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি আমাদের ইউনিয়ন যেটা বাজেট বিল, ফিনান্স বিল, সেটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়, 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি যে বাজেটটা রিলিজ হয়, সেই বাজেটের নিয়মটা অ্যাপ্লিকেবল হয় ওই বছরের এপ্রিল থেকে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। 2024 সালের আগের বছরে 2024 সালের 1 ফেব্রুয়ারি যে ফিনান্স বিলটা রিলিজ করেছে, সেই ফিনান্স বিলের এফেক্ট শুরু হয়েছে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025। সাপোজ আগের বছরের ফিনান্স বিলে বলা হয়েছিল যারা স্যালারি পাবে তাদের ওপর হয়তো 30,000 টাকা ছাড় দেওয়া হবে। তাহলে 1 এপ্রিল 2025 থেকে, এই 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 অবধি যারা টোটাল স্যালারি পেয়েছে, তাদের স্যালারি থেকেই 50,000 টাকা বাদ হবে। এই বছর ফেব্রুয়ারি মাসে বলা হয়েছে যারা স্যালারি পাবে তাদের থেকে 75,000 টাকা বাদ হবে, 75,000। তাহলে 1 এপ্রিল 2025 থেকে যাদের স্যালারি শুরু হচ্ছে, তারাই আগের বছর স্যালারি পেয়ে এসেছে, বাট 1 এপ্রিল 2025-এর স্যালারি থেকে 31 মার্চ 2026 অবধি এই নিয়মটা চলবে, 75,000 টাকা বাদ পাবে। এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। তাই প্রতি বছর ফেব্রুয়ারি মাসে যে বিল পাস হয়, সেই বিলের এফেক্টিভিটি শুরু হয় ওই বছরের এপ্রিল থেকে, জাস্ট 1 বছরের জন্য। আবার পরের বছর ফেব্রুয়ারিতে একটা পাস হয়ে যাবে, সেটা আবার পরের বছরের এপ্রিল থেকে স্টার্ট হবে। তাহলে এইভাবে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার দুটোকে কমপ্লিটলি করে ফেলতে পারলাম। এইবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসেসমেন্ট ইয়ার হয় না, যে প্রিভিয়াস ইয়ারটাই অ্যাসেসমেন্ট ইয়ার। সেরকম কিছু কিছু এক্সেপশনস আছে। ধর এমন কোনো মানুষ যে হয়তো কোনো শর্ট টার্ম বিজনেস করেছে, তারপরে তো সে দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাই তখন তার ট্যাক্স, সে তো আর ট্যাক্স দেওয়ার জন্য 1 বছর বসে থাকবে না, তার ট্যাক্স ওই সময় হিসাব করে দিয়ে দেওয়া হয়। এমন কোনো লোক যে ধর কোনো একটা সম্পত্তি হস্তান্তর করেছে পর ফাঁকি দেওয়ার জন্য, তাকে তখনই ধরা গেছে যে সে ট্যাক্স ইভেট করতে গিয়ে কোনো হয়তো সম্পত্তি ট্রান্সফার করে দিচ্ছে, অন স্পটেই তাকে ধরে তার সব ট্যাক্স সেটেলমেন্ট করে নেওয়া হবে। এরকম কিছু কিছু এক্সেপশনস কেস আছে, যে এক্সেপশনস কেসগুলোতে অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার একটা সেম ইয়ারেই হয়। তাহলে প্রথম টার্ম আমরা শিখলাম অ্যাসেসমেন্ট ইয়ার, সেকেন্ড টার্ম আমরা শিখলাম প্রিভিয়াস ইয়ার। থার্ড হচ্ছে অ্যাসেসি, ASSE অ্যাসেসি বা নির্ধারী। ইনকাম ট্যাক্সের কাছে যারা ট্যাক্স দেয় তারা অ্যাসেসি বা পার্সন, PERSON। আন্ডার সেকশন 27 ইনকাম ট্যাক্স বলছে 7 রকমের পার্সন আছে। শুধু মানুষ ট্যাক্স দেয় না, সবাই ট্যাক্স দেয়। প্রত্যেককে বলা হয় অ্যাসেসি, প্রত্যেককে বলা হয় পার্সন। অ্যাজ পার ইনকাম ট্যাক্স দেয়ার আর 7 পার্সন। নাম্বার 1 ইন্ডিভিজুয়াল, ওটা মানুষ, আমরা। নাম্বার 2 হাফ, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এই যে মহেন্দ্রলাল দত্ত অ্যান্ড সন্স, গুপ্তা ব্রাদার্স, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ওরা টোটাল রোজগারের ওপর ট্যাক্স দেয়। থার্ড পার্সন ফার্ম, যারা পার্টনারশিপ ফার্ম চালায়, সেই ফার্মও ট্যাক্স দেয়, সে থার্ড লেভেলে ট্যাক্স দেয়, মানে তৃতীয় সেক্টরে সে পড়ে। 4 কোম্পানি, এই রিলায়েন্স, জিও, টাটা, আম্বানি, এরা হচ্ছে 4 কোম্পানি। 5 AOPBOI, অ্যাসোসিয়েশন অফ পার্সন অ্যান্ড বডি অফ ইন্ডিভিজুয়াল। এই ধর কোনো সমিতি, ক্লাব, এদেরকেও হিসাব দিতে হয়। 6 জুরিডিক্যাল, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ক্যালকাটা ইউনিভার্সিটি,
ক্যালকাটা ইউনিভার্সিটিকেও ট্যাক্স ফাইল করতে হয়, সেও তো সরকারের থেকে টাকা পাচ্ছে, আমাদের থেকে টাকা নিচ্ছে, তারও খরচ আছে, আয় ব্যয়ের হিসাব তাকেও দিতে হয়। আর নাম্বার 7, লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। বা তুই ইচ্ছা করলে 1 ইন্ডিভিজুয়ালের জায়গায় ফার্ম লিখতে পারবি না, কারণ অ্যাজ পার ইনকাম ট্যাক্স ল 1 ইন্ডিভিজুয়াল, 2 হাফ, 3 ফার্ম, 4 কোম্পানি, 5 এওপি অ্যান্ড বিওআই, 6 আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, আর 7 লোকাল অথরিটি। এইটা নিয়ম। তাই এরা হচ্ছে পার্সন। এইবার একটা কনসেপ্ট আসছে, হেডস অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকাম ইনফাইনাইট হতে পারে। আমি মাইনে পাচ্ছি, একটা সোর্স। আমি স্টুডেন্ট পড়াচ্ছি, এটা একটা সোর্স। আমি ওলা উবার চালাচ্ছি, এটা একটা সোর্স। আমি বাড়ি ভাড়া দিয়ে খাচ্ছি, এটা একটা সোর্স। আমি ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করছি, এটা একটা সোর্স। আমি জুয়া খেলে টাকা রোজগার করছি, এটাও একটা সোর্স। 100 সোর্স, মানে ইনফাইনাইট সোর্স হতে পারে। তাই সোর্সেস অফ ইনকাম প্রচুর, ইনফাইনাইট। কিন্তু হেডস অফ ইনকাম অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 5, এবং 5টা হেডস অফ ইনকামের মধ্যে প্রত্যেকটা সোর্স অফ ইনকাম আসে। 5টা হেডস অফ ইনকামের মধ্যে প্রত্যেকটা সোর্স অফ ইনকামকে আসতে হবেই হবে, না আসলে হবে না। তাই সোর্স অসীম, ইনফাইনাইট, বাট হেডস অফ ইনকাম 5। ফার্স্ট হেডস অফ ইনকাম, ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি কেউ বলবে না, ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি। যারা বেতন পায় তারা ওই হেডে ট্যাক্স দেবে। সেকেন্ড, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যারা বাড়ি ভাড়া দিয়ে রোজগার করে তারা ওই হেডে ট্যাক্স দেবে। থার্ড, পিজিবিপি বলি, প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, লয়ার, ডাক্তার, বিজনেসম্যান, তারা ওই হেডে ট্যাক্স দেবে। নাম্বার 4, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট আমি বিক্রি করি, বাড়ি, সোনা, গয়না, এইসব হাইফাই ব্যাপার, তাতেও আমার প্রফিট হবে, তার উপরেও ট্যাক্স দিতে হবে, সে ক্যাপিটাল গেনে ট্যাক্স দেবে। আর নাম্বার 5, যারা কোনো সোর্সে কোনো হেডে গেল না, আগে 4টে হেডে যারা যেতে পারলো না, তারা সবাই লাস্ট হেডে চলে যাবে। কার্ডস, জুয়া, গ্যাম্বলিং, প্রত্যেকটার উপর ট্যাক্স আছে, 30% ট্যাক্স দিতে হয়। ব্যাংক ইন্টারেস্ট পেয়েছি, ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিয়েছে, সেটাও ট্যাক্সেবল, সেটা আদার সোর্সে ট্যাক্সেবল। কোনো বন্ধু আমাকে টাকা দিয়েছে, সেটাও ট্যাক্সেবল একটা সার্টেন অ্যামাউন্টের পর, সেটাও আদার সোর্সে ট্যাক্সেবল। আমি কোনো রয়্যালটি পেয়েছি কোনো বই লিখে, সেটাও ট্যাক্সেবল। হিউজ অ্যামাউন্ট প্রাইজ পেয়েছি, সেটাও হয়তো ট্যাক্সেবল। এগুলো সব যাবে আদার সোর্সে। তাই হেডস অফ ইনকাম এবং সোর্স অফ ইনকাম ভালো করে পড়তে হবে। এই 5টা হেডস অফ ইনকামে কিন্তু একটা মানুষ বছরে রোজগার করতে পারে। কোনো একজন এসএসসি, আবার বলছি, মানুষ বলবে না, কোনো একজন এসএসসি 5টা হেডেই একটা প্রিভিয়াস ইয়ারে সে আর্ন করতে পারে। কেউ 2টোই করতে পারে, কেউ 3টেই করতে পারে, কেউ একটাই করতে পারে, ম্যাক্সিমাম 5টাতেও করতে পারে। এই 5টা হেডের টোটাল হচ্ছে গ্রস টোটাল ইনকাম। ধরো আমি এক বছরে স্যালারি থেকে 10 লাখ টাকা পাই, হাউস প্রপার্টি থেকে 2 লাখ টাকা পাই, আর আমার কোনো হেড নেই, আদার সোর্স 50,000। তাহলে আমার টোটাল গ্রস টোটাল ইনকাম হচ্ছে 10 লাখ প্লাস 2 লাখ প্লাস 50,000, 12,50,000 টাকা হচ্ছে আমার গ্রস টোটাল ইনকাম। তাহলে এই 12,50,000 টাকার উপর কি আমি ট্যাক্স দেবো? না, আমায় কিছু ছাড় দেওয়া হয়। অনেক সেকশনস আছে, 80C থেকে 80U অবধি। 80C আছে, ডাবল সি আছে, CC1, CC1A, CC12, 80D, DD, DDB, 80E, TTA, TTB, G, ডবল জি, ডবল GC, প্রচুর সেকশনস আছে। 80R, 80QQB, ইচ অ্যান্ড এভরি সেকশনস আমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, তোমাদের হবে একদিন। 11-12 এত নেই। এই সব সেকশনসে ডিডাকশন পাওয়া যায়। কোথাও হয়তো ইনভেস্টমেন্টে ডিডাকশন দিচ্ছে, কোথাও হয়তো একটা ভালো গুড হেলথ প্ল্যান করেছি তার জন্য ডিডাকশন দিচ্ছে। এগুলো গভর্নমেন্ট মোটিভেট করে মানুষকে, যাতে মানুষ তাদের জীবনকে সিকিওর করতে পারে।
এই সব দিয়ে দিয়ে দেখা গেল আমার 12,50,000 থেকে ইনকামটা কমে এসে 9 লাখ হয়ে গেল। ইয়েস, এই 9 লাখ হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম বা নেট ইনকাম। আগেরটা ছিল গ্রস টোটাল ইনকাম। এই নেট ইনকাম বা যে ট্যাক্সেবল ইনকাম রইল, সেই ট্যাক্সেবল ইনকামের ওপর আমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে গ্রস টোটাল ইনকাম থেকে আমি এই ডিডাকশনসগুলো বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমার যে ট্যাক্সটা, যে ইনকামটা বেরোলো, যার উপর আমি ট্যাক্স পেমেন্ট করব, ওইভাবে ওই স্ল্যাবে ফেলে আমি করব, দ্যাট ইজ মাই ট্যাক্সেবল ইনকাম অর নেট ইনকাম। এই অবধি আছে আমার চ্যাপ্টার 1.2। এবার চ্যাপ্টার 1.3-তে জাস্ট একটুখানি অ্যানেক্সচার আছে। কি আছে? কোন কোন ইনকাম গ্রস টোটাল ইনকামে আসে না, তাদেরকে বলা হয় এক্সেমটেড ইনকাম। এখানে বোঝার কিচ্ছু নেই, মুখস্থ করতে হবে যে কোন কোন ইনকাম গ্রস টোটাল ইনকামে আসে না। মানে তার মানে ওরা 5টা হেডের মধ্যে কোনো হেডেই আসছে না। 5টা হেডের মধ্যে কোনো একটা হেডে যদি চলে আসতো, তাহলেই ওরা গ্রস টোটাল ইনকাম হিসেবে যোগ করা হতো। তাই গ্রস টোটাল ইনকামে আসছে না মানে কোনো হেডেই তারা আসছে না। এরকম 5-7টা হেড, জাস্ট আমাদের 5-7টা ইনকামের নাম আমাদের জাস্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে কিছু অ্যাওয়ার্ডস বা রিওয়ার্ডস, আন্ডার সেকশন 10-17A। কিছু অ্যাওয়ার্ডস বা রিওয়ার্ডস যদি আমরা পাই তাহলে সেটা আসে না। পার্লামেন্ট বা বিধানসভা মানে এমপি বা এমএলএরা যে ভাতা পায়, ডেলি অ্যালাওয়েন্স, সেটা ট্যাক্সেবল নয়। কেন নয় প্রশ্ন করতে পারবে না। ইনকাম ট্যাক্স ল বলেছে নয়, তাই নয়। তোমাকে ডিরেক্ট কোশ্চেন দেবে, 5টা এমন ইনকামের নাম করো যারা গ্রস টোটাল ইনকামে আসে না। তুমি 5টা ইনকাম লিখে দেবে, মার্কস পেয়ে যাবে, তোমার কাজ শেষ। নেক্সট, ধরো কোনো এলআইসি করেছিলাম, সেই এলআইসি সাম কিছু রিসিভ করেছি, দীর্ঘদিন ধরে এলআইসি করতে করতে আসছি। আজ হয়তো এলআইসি থেকে একটা থোক টাকা রিসিভ করছি, সাম রিসিভড আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি, এবং সেকশন আছে, সেকশন 1010D। যখন ইন্স্যুরেন্স করেছিলাম তখন লেখা থাকবে ইন্স্যুরেন্স পেপারে যে এটা সেকশন 1010D কাভার্ড। তাহলে সেই আজকে যে 20 লাখ টাকা পেলাম এলআইসি থেকে, সেটার উপর আমায় কোনো ট্যাক্স দিতে হবে না। জাস্ট এইটুকু পোর্শন নিয়ে 1.3 একটা চ্যাপ্টার করেছে। চ্যাপ্টারের নাম দিয়েছে ইনকামস হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। তাহলে আমরা যদি এই পোর্শন অবধি করে ফেলতে পারি, তাহলে আমাদের ট্যাক্সের 4টে চ্যাপ্টারের মধ্যে 3টে চ্যাপ্টার ডান। লাস্ট চ্যাপ্টারটাতে একটু কিছু সামস আছে, কিছু নিউমেরিক্যালস আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আমার একদিন লাগবে, পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে।